আসসালামু সবাইকে। আমাদের খুবই রিকোয়েস্টেড ভিডিও ছিল যে ভাই আসলে আমরা তো ইন্টার্নশিপ শুরু করতেছি। এখন ইন্টার্নশিপে কিভাবে ভালো করা যায় বা কিভাবে কি করা যায় সেটা নিয়ে। তো আজকে বেসিক্যালি আমরা একটা কথা বলবো যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইন্টার্নশিপ, এই পিরিয়ডটা আসলে কেমন, তোমার কিভাবে কাটানো উচিত, এবং আসলে ওটাতে নিউয়ান্সেস ইউল ফেস বা কোন ধরনের মেন্টালিটি রাখলে ইন্টার্নশিপ আসলে অনেক ভালো হবে। এক, 2 নম্বর, আমরা এর সাথেও কথা বলি ইন্টার্নশিপে ধরো পোস্ট গ্রাজুয়েশন কতটুকু করা উচিত, কিভাবে করা উচিত, সাথে ধরো বিসিএস করবা কি করবা না, বিসিএস ফোকাস করবা কিনা, কোন সাবজেক্টে যাবা, সেগুলো নিয়ে আজকে হয়তো আমরা একটু কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, আমি ডক্টর হেডওয়ালাম ফাইভ, আমি ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাস করি। সো আমি 2022-23 সালে আসলে ইন্টার্নশিপটা শেষ করছি। 22-23 না, 21 সালে লাস্ট, 22 পুরোটাই বেসিক্যালি 22 নভেম্বর আমি ইন্টার্নশিপ শেষ। এরপর আমি এফসিএস পার্ট 1 করি, ইউনিভার্সিটিতে ট্রেনিং করতেছি। আর কোয়াইট রিসেন্ট আর কি আমার সেলস পার্টে আসলে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা শুরু করি। প্রথমেই কংগ্রাচুলেশন 19-20 সেশনকে, ভিডিওটা হয়তো মোস্টলি 19-20 সেশন দেখবেন বা এটা ডেডিকেটেড টু 19-20 সেশন। তো প্রথমে তোমাদের কংগ্রাচুলেশন। আর এই এমবিবিএস লাইফের জার্নিগুলো শেষ করা, তো এই জার্নিটা কিন্তু আসলে মানে কোনো ছোট জার্নি না। ঠিক আছে? যথেষ্ট বড় জার্নি। অনেকে অনেকভাবে প্যারা খায়, ইচ্ছা যায়, ফর্ম ব্যাক করে, অনেক অনেক ধন্যবাদ। কংগ্রাচুলেশন টু এভরিওয়ান অফ ইউ, তোমরা এত সুন্দর করে জার্নি শেষ করছো। এগেইন কংগ্রাচুলেশন ইন্টার্নশিপ শুরু করার জন্য। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইন্টার্ন। ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা মানে বাংলাদেশ ম্যাক্সিমাম মেডিকেল ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে, সরি শুরু হয়েছে, তোমরা মাত্র শুরু করলাম। তো ভিডিওটা যদি তোমাদের এটা শুরুর আগে বলতাম তোমরা হয়তো আমার কথা অনেক মিনিং বুঝতাম। যেটা শুরু হয়ে গেছে, বাংলাদেশের ম্যাক্সিমাম মেডিকেল কলেজে ইন্টার্ন শব্দের অর্থ একটাই, সেটা আমরা কিরকম ধরো ফ্রাইডে ডিউটি করাতে হবে, কাকে দিয়ে করাবো, ইন্টার্নকে রাখো। তারপরে তোর একটা ইনভেস্টিগেশন হচ্ছে না, ওই লোকেশন যাইতে হবে, কাকে করাবো, ইন্টার্নকে রাখো। ফাইল আনতে হবে, ডেস্কে বসে আসো, এই লোকের ফাইলটা নিয়ে আসতে হবে, কাকে দিয়ে করাবো, ইন্টার্নকে রাখো। যে কোনো গভর্নমেন্ট হলিডে কাকে দিয়ে কি করাবো, ইন্টার্নকে রাখো। এরকম দেখবা যে সব ধরনের নিজের যত কাজ আছে সব কাজে ইন্টার্নদের টাকা পায়। ঠিক আছে? তো ইন্টার্নশিপ মানে বেসিক্যালি টাকা। তোমরা সবাই এটা নিয়ে হয়তো এখন একটা অভ্যস্ত হয়ে গেছো, এবং ইন্টার্নশিপ যা নিয়ে তোমরা শুরু করতে চাইছিলাম হয়তো দেখতেছো যে আসলে ইন্টার্নশিপটা সেরকম না। হ্যাঁ, হোপস এন্ড এক্সপেকটেশন যেটা ভাবছিল যে অনেক করে ফাটাই দিব, অনেক কিছু করবো, হয়তো দেখতেছো যে ভাই এটা আসলে করা যায় না। এটা মানে তোমার দিক থেকে ইউ হ্যাভ টু গেট আ ভেরি ক্লিয়ার আইডিয়া হোয়াট এন ইন্টার্ন ইজ। ইন্টার্নদের বলা হয় যে কোনো হাসপাতালের বেসিক্যালি জান এবং প্রাণ। হ্যাঁ, আমরা ঢাকা মেডিকেল আসছি, আমাদের K76 ইন্টার্নশিপ জয়েন করছে। সো আমার তো ভালো লাগে, পড়াতে ভালো লাগে। তো যে কোনো হাসপাতালের জান এবং প্রাণ হলে ইন্টার্ন। তুমি যখন ইন্টার্নশিপ পিরিয়ডে আসছো তোমার মাথায় রাখতে হবে ইট ইজ দ্য ব্রিজ বিটুইন স্টুডেন্ট লাইফ অ্যান্ড এ ক্লিনিক্যাল লাইফ বা প্রফেশনাল লাইফ। মাঝখানে তুমি ব্রিজটা হিসেবে কাজ করবে। এবং যেহেতু তুমি ব্রিজের মধ্যে আসো বা যতক্ষণ তুমি ব্রিজের মধ্যে আসো, ইউ হ্যাভ আ স্কোপ টু নট বি পারফেক্ট। তুমি আসলে এই ইন্টার্নশিপ পিরিয়ডে অসংখ্য দূর করতে পারো, কিছু যায় আসে না। অনেক রকম কাজ করা যায়। ঠিক আছে? আচ্ছা, তো ইন্টার্ন পিরিয়ডটা মাথায় রাখবা যে তোমার তুমি কিন্তু বেসিক্যালি একটা ক্লিনিক্যাল লাইনে বা ডিসিশন মেকিং এ মোটামুটি ঢুকে গেছো। যেহেতু ঢুকে গেছো তুমি ওই জায়গাতে অনেক বেশি ফোকাস করতে হবে। অ্যান্ড থ্রু আউট দ্য প্রসেস, যেহেতু তুমি এখন ইন্টার্ন, তুমি এখনো শিক্ষানবী, ইউ স্টিল লার্নিং, ইউ হ্যাভ দ্য স্কোপ টু মেক আ লট অফ মিস্টেকস অ্যাজ ওয়েল। ঠিক আছে? এটা আমার মনে হয় ইন্টার্নশিপের সবচেয়ে বড় নাম্বার, যে তোমার ভুল করার একটা স্কোপ ইন্টার্নশিপ তোমাকে। নেক্সট আসলে হোয়াট ইজ দ্য প্যাটার্ন অফ ইন্টার্নশিপ। তোমরা যখন ইন্টার্নশিপ শুরু করবা, ইন্টার্নশিপে বেসিক্যালি 3টা মেজর সাবজেক্টে আমাদের ইন্টার্নশিপ করতে হবে: মেডিসিন, সার্জারি, দেন গাইনি। তো তুমি যখন মেডিসিনে থাকবা তখন মেডিসিনটা একটু বড়, মেডিসিনটা আমার এক্সাক্ট খেয়াল নেই এক্স্যাক্টলি কত মাস, মোটামুটি মেডিসিন এবং সার্জারি একটু বেশি বেশি বড়, গাইনিটা রিলেটিভলি একটু ছোট, একটু কম সময় গাইনি থাকতে পারে। তো মেডিসিন এবং সার্জারিতে তোমাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে। তো ইন্টার্নশিপের প্যাটার্নটা এরকম, কেউ যদি মেডিসিন দিয়ে ইন্টার্নশিপ শুরু করো তো তারপরে তুমি সার্জারি করো, তারপরে গাইনি করো, দেন তুমি শেষ করো। কেউ যদি সার্জারি দিয়ে ইন্টার্নশিপ শুরু করো তাহলে সবার আগে সার্জারি করো, দেন গাইনি করো, লাস্টে মেডিসিন করো, ইন্টার্নশিপ শেষ করো। অবভিয়াসলি তুমি যখন ইন্টার্নশিপ শুরু করতেছো তখন প্রথম দিকে অনেক বেশি ফোকাস থাকে, প্রথম দিকে অনেক ভালো করা যায় টু বি অনেস্ট। হ্যাঁ, তো আমি অ্যাডভাইস করবো তোমরা যখন শুরু করো শুরুতেই আইদার মেডিসিন অথবা সার্জারি দিয়ে শুরু করো। তাহলে কি হবে, কারণ গাইনিটা প্রথমে একটু হেক্টিক লাগে, গাইনি অত বেশি ফ্রেন্ডলি বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গাতেই না। ওনারা প্রথমেই একটা ডিমোটিভেটেড হয়ে যাবো, ওনারা ভালো লাগবে। ঠিক আছে? আর অনেকে যেটা করে সেটা হলো যে মোটামুটি ইন্টার্নশিপ শুরু, যেমন সামনে একটা বিসিএস আসতেছে, কবে আসবে জানি না, বাট আসতেছে। যেহেতু বিসিএস আসতেছে, অনেকে বলতেছে স্পেশাল বিসিএস আসতেছে, অনেকেই করে যেটা করে যে ওই বিসিএস এর টাইমটায় গাইনি রাখতে চায় বা একটু লেস প্রেশারের সাবজেক্ট রাখতে চায়। তো সেটাও একটা অপশন, সেটাও তুমি চাইলে করতে পারো। ঠিক আছে? এই তো তুমি যখন মেডিসিন করবো, মেডিসিনের প্যারেন্ট বলতে মেইন মেডিসিনে কিছু সময় সাথে দেখা যাবে যে তোমার মেডিসিনের বিভিন্ন সাবব্রাঞ্চগুলো আছে, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোলজি, এন্ডোক্রাইনোলজি, এইসব বিভিন্ন সাবজেক্ট তোমার
সময় দেওয়ার সুযোগ হবে, ঠিক আছে। সার্জারি তো ছিল, সার্জারি অনেকগুলো ব্রাঞ্চ, প্লাস্টিক, নিউরো সার্জারি, থোরাসিক সার্জারি, ইউরোলজি, হ্যাঁ, কার্ডিয়াক সার্জারি আমাদের এখানে করা যায় কিছু। তারপরে তোমার এরকম ভ্যারিয়াস ব্রাঞ্চ করার তোমার সুযোগ হবে। দিস ইজ বেসিক্যালি অ্যাবাউট দ্য প্যাটার্ন অফ ইন্টার্নশিপ। আচ্ছা, দিস ইজ লাইক হোয়াট ইজ অ্যান ইন্টার্ন নাম্বার ওয়ান, সেকেন্ডলি প্যাটার্ন অফ ইন্টার্নশিপ নাম্বার টু। ইন্টার্নশিপ নিয়ে তোমাদের অনেকেরই একটা জিনিস থাকে যে ইন্টার্নশিপ ধর একটা সার্টেন পিরিয়ড, ধর একটা 1 বছর একটা সময়। তো এই 1 বছরটায় পরে তোমার অবশ্যই একটা ডেস্টিনেশন আছে, ভাই আমার বিজনেস করতে হবে, আর্লি ফ্যামিলি সেটেল করতে হবে, আমার ক্যারিয়ার লাগবে। আবার অনেকের আইডিয়া থাকে যে ভাই আমার ছোট বিজনেস করতে হবে, এই করতে হবে, সে করতে হবে। বাট ইন্টার্নশিপ ইজ লাইক এই 1 বছর পরে তোমার একটা ডেস্টিনেশন আছে, নো ডাউট অ্যাবাউট ইট। বাট এট দ্য সেম টাইম ইন্টার্নশিপ ইজ এ জার্নি অ্যাজ ওয়েল। আমার যদি পুরো মেডিকেল লাইফে আমি চিন্তা করি, ধরো পুরো মেডিকেল না, আমার পুরো লাইফের কথা আমি চিন্তা করি। আমার স্কুল লাইফে আই ওয়াজ অলওয়েজ someone who was blessed with a lot of friends. স্কুল লাইফে একটা হিউজ ফ্রেন্ড সার্কেল ছিল। পরে যেটা হলো যে স্কুল লাইফের ফ্রেন্ডশিপ তো অত মিট হয় না, ভয় পায় না। কারণ ধরো whenever get মানে got to go out too much, ঠিক আছে, ফ্রেন্ডের সাথে এখানে টুক দেওয়া, এখানে টুক দেওয়া, এইসব তো হয়ে ওঠে না। কলেজ লাইফে আগে ছিল, বেসিক্যালি আমি কলেজে যেতাম না, আমার কলেজ লাইফ বলতে গেলে কিছু ছিল না। পরে দেখা গেছে যে মেডিকেল লাইফ ওয়াজ ভেরি স্মুথ। I had an amazing medical life. ওখানেও আলহামদুলিল্লাহ I was blessed with a lot of good friends. তো ইন্টার্নশিপে আমার লাইফে তুমি যদি এখনো বলো যে হ্যাঁ, if you look back, what was that period, what was the period of your life that made you really happy? I think internship was one of those things. ইন্টার্নশিপে আমি অনেকের সাথে নতুন করে মিশছি, অনেক স্যার ম্যাডামের সাথে পরিচয় হয়েছি, অনেক সিএ ভাইয়া আপনাদের সাথে পরিচয় হয়েছি যারা এখন অনেকটাই লাইক অ্যান এল্ডার ব্রাদার টু মি। ওকে, আমরা যখন মেডিসিনে ইন্টার্নশিপ করি, আমার মেডিসিনের ভাইয়া আমাদের গ্রুপটা ছিল, তাদের সাথে অসম্ভব ভালো সম্পর্ক ছিল। এখন আমরা মোটামুটি 2-3 মাস 4 মাস একটা তাদের সাথে হেল্প করা হয়। সার্জারিতে যে গ্রুপটার সাথে ছিলাম, সেই সার্জারি সেই গ্রুপের সাথে আমরা এরপরে আরো 2টা বিভিন্ন গ্রুপ দিছি, ঠিক আছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো এরকম আর কি যে ইন্টার্নশিপ ইজ এ ডেস্টিনেশন অ্যাজ ওয়েল এজ এ জার্নি। এই জার্নিটা তোমাকে এনজয় করা শিখতে হবে। এই জার্নিতে ধরো অনেক কিছু নিয়ে এক্সট্রা ফোকাস থাকো। আমি অ্যাডভাইস দেবো, কারণ মেডিকেল লাইফ ইটসেলফ ওয়াজ লাইক রিয়েলি হেক্টিক। 5 বছর তোমার আইটেম কার্ড টার্মের প্রেশার খাইতে খাইতেই শেষ হয়ে গেছে। এখন এর ফেসটা আসলে এনজয় করা শিখবে। ইট ইজ লার্নিং অ্যাজ ইউ গো এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ এনজয়িং। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই ব্যাপারটা ইন্টার্নশিপ নিয়ে খুব ভালো করে মাথায় রাখো, ঠিক আছে। নেক্সট ডে ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি গুড ক্লু অ্যাবাউট হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। তুমি আসলে কি চাও? তুমি কি দেশে থাকতে চাও, দেশে বাইরে যেতে চাও, তুমি বিসিএস করতে চাও, পোস্ট গ্রাজুয়েশন আগে দিতে চাও, মানে এটা নিয়ে তোমার খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে। এটা না থাকলে প্রবলেম হয়, মানে ইট বিকামস অর গেটস প্রবলেম্যাটিক, ঠিক আছে। ইন্টার্নশিপে ওইভাবে ফোকাস করার সুযোগ আছে। তারপরেও ইন্টার্নশিপ এমন একটা এক্সপিরিয়েন্স যেটা আসলে তোমার লাইফে আর কখনো আসবে না। একটা হাসপাতালে বিভিন্ন ব্রাঞ্চে কাজ করার সুযোগ। তো আমি যদি এখন চাই যে আমি একটা জিনিস কোম্পানি, গাইনির একটা জিনিস কোম্পানি, আমার মনে হচ্ছে যে এটা কোম্পানি, আমি এটা একটু দেখে নিই, ঠিক আছে, আমার কিন্তু বেসিক্যালি আর সুযোগ নেই, ঠিক আছে। তো আমি যদি এখন ভাবি যে আমি অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং এর ম্যানেজমেন্ট শিখি, ঠিক আছে, ফ্রম দ্য আউটডোর, আমি কিন্তু চায়ের বসলে আমাকে কিন্তু কেউ সুযোগ দিবে না। বাট তুমি অ্যাজ এন ইন্টার্ন তো পুরো হাসপাতালেই থাকবা, তুমি যখন ঘুরে যাই বলবা যে আমি এই জিনিসটা শিখতে চাই, তখন সবাই তোমাকে শিখবে, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট, ইন্টার্নশিপের এই পিরিয়ডটা ইউটিলাইজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আসো, হাউ ডু ইউ মানে বি এ গুড ইন্টার্ন, ভালো কিভাবে করবো। আচ্ছা, এটা নিয়ে মোস্ট প্রবলি তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমি ইন্টার্নশিপে আসলে ভালো কিভাবে করবো। তো ইন্টার্নশিপে ভালো করার একটা ওয়ে, ফার্স্ট অফ অল তোমাকে এই জিনিসটা মাথায় ঢুকাইতে হবে যে তোমার ইন্টার্নশিপে তোমার কাজটা, তুমি যদি ভাবো যে আমার কাজ রোগীর পালস দেখা, রোগীর প্রেশার দেখা, রোগী দেখে দেখে আমি চলে যাবো, তাহলে ইভেন জন্য বের করি, ঠিক আছে। আমি আমার একটা ঘটনা বলি, আমি তো মোরলেস মেডিকেলে ছিলাম, কয়েকটা আমার প্লেস আছে, আই ওয়াজ রিগার্ডেড অ্যাজ মানে বর্ডার লাইন এভারেজ স্টুডেন্টের থেকে আমাকে একটু উপরেই কনসিডার করা হতো। কিন্তু আমি কখনো, আমার এই ধান্দা ছিল না যে আমি প্লেস করবো। আই ওয়ান্টেড টু বি দ্য বেস্ট ইন মাই ব্যাচ ক্লিনিকে, আমার এই ধান্দা ছিল। তো যেটা আমি আই সর্ট অফ এন্ডেড আপ বিং, কিন্তু প্লেস করবো, ফার্স্ট হবো, হ্যাঁ, বই পড়বো, লাইফ করবো, এটা আমার কখনোই আইডিয়া ছিল না, কখনোই আমি এটা করতে চাই, ঠিক আছে। আমি যখন 3rd ইয়ার to 5th ইয়ার আমি অসম্ভব রোগী দেখছি। কতটুকু রোগী দেখছি, আমি 5,000 উপর রোগী দেখছি 3rd ইয়ার to 5th ইয়ার। এটা বেসিক্যালি আমার একটা পার্সোনাল আইডিয়া, এটা আমি একবার হিসাব করছিলাম, তার দেখলাম যে 5,000 প্লাসই। তো আমি যখন পুরো ইন্টার্ন পিরিয়ড জন্য শুরু করি, আমার আইডিয়া ছিল আমি এই ইন্টার্নশিপ পিরিয়ডে আরো 5,000 উপর রোগী দেখবো, ঠিক আছে। তো এটা মোটামুটি 6-7 মাসে দেখে ফেলছিলাম। তো ইন্টার্নশিপে রোগী দেখাটা ইম্পর্টেন্ট। তাহলে রোগী কি দেখবে তোমরা, আমি যখন 3rd ইয়ারে ছিলাম,
তো আমি ইয়ের ওয়ার্ডে ছিলাম, প্রফেসর ডক্টর টিটু মিয়া, নাম শুনছো হয়তো, ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্লিনিশিয়ানস অফ বাংলাদেশ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট, অসাধারণ একটা লোক, অসাধারণ স্যারের ক্যারিজমা। স্যারকে আমরা দেখতাম, স্যার যখন রাউন্ড দিত একটা ঢুকছে, স্যার রোগীদের সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, বাবা কেমন আছে, কি। তো স্যার ওই সময়টাতে অনেক কথা বলে ফেলতো, এবং প্রত্যেকটা রোগীর সাথে আমরা ইন্টারাকশন খুব বেশি তা না, হয়তো 2 মিনিট 3 মিনিট, এই 2 বা 3 মিনিটে উনি একটা রোগী অনেক ভিতরে চলে যেতে পারতো, অনেক আপন হয়ে যেত, ঠিক আছে। ওকে, তো এটা আসলে আমি দেখছি যে এইটার মানে দিস ইজ অ্যান আর্ট, এবং মানুষের সাথে মিশতে পারা এটা একটা বিরাট আর্ট। কারণ আমি থার্ড ইয়ারে এই অভ্যাসটা করলাম যে একটা লম্বা সময় আমি শুধু রুগী দেখতাম তা না। যেমন আমার মানে আমি একটা সময় 4th ইয়ার থাকতে বসে পড়ে, আমার তখন কার্ডিয়াক সার্জারি অনেক ইন্টারেস্ট ছিল, আমি খুবই কমনলি আমি শিশুতে যেতাম। তো শিশুতে আমি এমআই একটু ভালো বুঝি, তাহলে শিশুতে দেখতাম প্রত্যেক রোগীকে আমি এমআই জিনিসটা সেটা বুঝাইতাম খাতা কলম দিয়ে, ঠিক আছে। প্রথম প্রথম কোনো জিনিসটা বুঝাইতে আমার 10-12 মিনিট লাগতো। পরে আমি দেখলাম যে একটা এমআই কি জিনিস, এটা রোগীকে তার ভাষায় বুঝাইতে আমার 2 থেকে 3 মিনিট লাগতো, ঠিক আছে। এই যে আগানোটা, হ্যাঁ, তুমি খুব সহজে রোগীকে তার রোগটা বুঝাইতে পারছো, এটা আমার কাছে মনে হয় এটা ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্টস অফ ইয়োর লাইফ, বা এটা ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্টস অফ ক্লিনিক্যাল লাইফ। এই জিনিসটা তোমরা কেউই ফোকাস করো না, হ্যাঁ। তুমি ইউ ক্যান স্টার্ট ভেরি স্লোলি, ঠিক আছে। যেমন একটা অ্যাক্সেস, তো ধরো তোমরা ইন্টার্নশিপে খুবই অনেক অ্যাক্সেস করে উঠাই দিবে, মানে ইটস নট ইম্পর্টেন্ট যে তুমি অ্যাক্সেসের বুকিশ নলেজটা অ্যাচিভ করো, ইট ইজ ইম্পর্টেন্ট। তারপরে ধরো অ্যাক্সেস নিয়ে রোগীদের অনেক কোয়ারি থাকে, হ্যাঁ। ধরো ঢাকা মেডিকেলে আমরা একটা কথা বলতে পেরিয়াল অ্যাক্সেস যদি করি, সন্ধ্যাবেলা ধরো ইউটিতে করলাম, সকালবেলা রাউন্ড শুরুর আগে রোগী ছুটি দিয়ে বিদায়, ঠিক আছে। ওই রোগীকে কিন্তু কখনো বলা হয় না, ওই রোগী কিন্তু কখনো বলা হয় না যে আপনার এখানে আমরা কাটছি কিন্তু আমরা সেলাই করি না, কেন করি, বা আপনার এটা কি হয়েছে, কেন হয়েছে, আপনি কিভাবে ভালো হবে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু কখনো বলা হয় না, কেন। আমি এমন রোগী পাইছি যে অ্যাবসেসের রোগী, তো অ্যাবসেসের ক্যাবিনের মধ্যে 10 দিয়ে রাখে, তো সে 10-12 দিন পরে আসছে, মানে এত বাজে গন্ধ, সামনে দাঁড়াইলে গন্ধে ঠিক আছে না। তাকে বলেন কি সমস্যা আপনার, এই গজটা যদি দেওয়া হয় গজটা সে বের করে, তখন যখন জিজ্ঞেস করলো কেন বের করেন, কারণ সে তাকে কেউ বলে না এটা বের করতে। তাহলে এই যে একটা মানুষকে তার রোগ সম্পর্কে বলা বা বুঝানো, খুব কম সময়ে মানুষটার বা রোগটা মানে রোগটার কাছে পর্যন্ত যাওয়া, এই জিনিসটা ইজ ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্টস অফ ক্লিনিক্যাল লাইফ। এটা তোমাকে হয়তো কেউ বলবে না, আজকে এটা শুনে রাখো, শিখে রাখো, এবং এটা নিয়ে তোমার মাথায় রাখতে হবে অ্যাজ অ্যান ইন্টার্ন এই কাজটা আমাকে খুব ভালো করে করতে হবে, যে আমি প্রথমত মানুষের সাথে খুব কথা বলবো, র্যাপোর্ট বিল্ড আপ করবো। আই ক্যান সে ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্সেস যে তুমি যখন আস্তে আস্তে কাজটা করা শুরু করবো, ইউ উইল বি বেটার অ্যাট ইট এন্ড বি ভেরি গুড অ্যাট ইট। যেমন আমার একটা পার্সোনাল ফিলসফি ছিল, তুমি যদি একটা মানুষকে মানে একটা রোগীকে 3 মিনিটস কাঁদাইতে পারো, হ্যাঁ, তুমি বলবো আল্লাহ ভাই এটা কি বলে, মানে তুমি তাকে কাঁদাইতে পারো, তাহলে তুমি তোমার ইউ হ্যাভ অ্যাচিভ দ্য হাইয়েস্ট লেভেল অফ ক্যাপাসিটি টু গেট ক্লোজ টু সামথিং, ঠিক আছে। কাঁদানো মানে খারাপ কাঁদানো না, তার সাথে 3 মিনিটে এত ক্লোজ যাইতে পারে যে বাবা আরে কষ্টটা বুঝি, হ্যাঁ। আরো কিছু কথা কথা মিক্স করে যে সে তোমার পাশে কেঁদে দিবে, ইউ হ্যাভ অ্যাচিভ দ্যাট লেভেল যেখান থেকে তুমি আসলে কখনো নিচে তাকাবো। এবং এই ধরনের মানুষরা ভালো লাইফে অনেক ভালো। বাংলাদেশে যত ডাক্তার ভালো, তাদের সবাই ক্লিনিক্যালি ভালো ব্যাপারটা তা না, তাদের সবাই সার্জিক্যালি গিফটেড ব্যাপারটা তাও না, বাট দে আর পিপল পার্সনস, ঠিক আছে। সো এটা তোমাকে ফার্স্ট মাথায় রাখতে হবে যে ভাই এটা আমার একটা বিরাট কাজ, যে আমি রোগীদের সাথে ভালো বিহেভ করবো, ভালোভাবে শিখবো, হ্যাঁ। আচ্ছা, এবং এতে যেটা হয় অনেক দোয়াও পাওয়া যায়, যেমন আমাদের লাইফে বা আমি যদি এখনো চিন্তা করি অনেক রকম ব্লেসিং আসে, ঠিক আছে। অনেক রকম ব্লেসিং আসে, সেই ব্লেসিং গুলো আসলে সোর্স অনেক সময় পাওয়া যায় না, ঠিক আছে। তো ব্লেসিং এর সোর্স পাওয়া যায় না, তো তখন তুমি চিন্তা করবা যে কোথাও না কোথাও কোনো একটা দোয়া ছিল বা কারো হেল্প করছিল, পেমেন্ট আসছে, তো দ্যাট ইজ এ প্রবলেম। আর এই কিছু করা শিখলে, এখন ধরো তুমি একটা ওয়ার্ডে গেলাম, তোমার ওয়ার্ডে নতুন গেলাম, তো যখন নতুন যাবো তুমি দেখবা যে অনেক রোগ আছে যেগুলো তুমি নামই শুনলে, অনেক রোগ আছে যেগুলো তুমি নাম শুনছো, ঠিক আছে। যেমন ধরো আমি 5 ক্লাস গেছিলাম যখন, তখন ধরো রোগীদের ফাইলে লেখা থাকতে এরকম পিটিএসডি, পিটিএসডি লেফট থাই, ঠিক আছে। তো এখন তো বুঝতাম না যে পিটিএসডি মানে, পিটিএসডি মানে হলো পোস্ট ট্রমাটিক সফট টিস্যু ডিফেক্ট, ঠিক আছে। তো এরকম কিছু যাবা বিভিন্ন জায়গায় দেখবা যেরকম আমি যদি ডায়াগনোসিস আছে, যেমন বিএ মানে কি, ইউএ মানে কি, বিএ মানে যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সবাই শিখে ফেলছে। কার কাছে দেখতাম যে একটা রোগীর ফাইলে লেখা ইউএ উইথ একেআই সিএস, এরকম লেখা ছিল। ইউএ ছিল আনস্টেবল অ্যাঞ্জাইনা, একেআই মানে থাকে কিডনি ইনজুরি, উইথ সিএস মানে হলো কার্ডিয়াক ইনজুরি। এত শর্টকাট লেখা আছে, জানো এরকম শর্টকাটে লেখা। তো তোমরা এই প্র্যাকটিসটা করবা, একটা ওয়ার্ডে গেলাম, যাওয়ার পরে তুমি ফাইলগুলো নিলাম, ফাইলগুলো নিলাম, ফাইলের মধ্যে দেখলাম কয়েকটা রোগ নিয়ে লেখা আছে। তো রোগ নিয়ে যখন দেখতেছিলে লেখা আছে, তখন তুমি যে কাজটা করবা সেটা হলো যে ফাইলগুলো থেকে যে রোগগুলো লেখা, আজকে 3টা বা 4টা রোগ তুমি দেখলে,
ওই 3টা বা 4টা রোগ তুমি লিখে নিয়ে গেলা, কোনো জায়গায় লিখে নিয়ে যে আচ্ছা ঠিক আছে ব্রঙ্কিয়াল আছে, তারপরে সিওপি, তারপরে আরো যে কটা রোগ আছে দেখলাম 2টা বা 3টা রোগ দেখলাম। দেখার পরে তুমি ওই দিন বাসায় যে সে রোগগুলো নিয়ে করবা, করবা থেকে অবভিয়াসলি ফ্রম ক্লিনিক্যাল। যদি তুমি মেডিসিনের লোক ডেভিডসন থেকে পড়তে পারো, অথবা অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন একটা বই আছে সেটা পড়তে পারো, অথবা আব্দুল্লাহ স্যারের বইটাও সেটা পড়তে পারো। তুমি যখন পড়বা, ধরো এই ধরনের রোগ তুমি অলরেডি পড়ে আসছো, ধরো রোগের আজমান অনেক পড়ছো, সিওপিডি অনেক পড়ছো, তো পড়ে আসার পরে তুমি দেখবা যে ওই রোগ নিয়ে যা যা কথা লেখা আছে তুমি পরের দিন এসে তোমার রোগীকে সেগুলো নিয়ে জিজ্ঞেস করতে, বাবা আপনার কি এটা ছিল, আপনার কি এটা ছিল, আপনার কি এটা ছিল, আপনার কি এটা ছিল। তখন তুমি দেখবা যে বইয়ে একটা রোগ নিয়ে যদি 5টা কথা লেখা থাকে, রোগী তোমাকে হয়তো 3টা বলতেছে, অথবা রোগী তোমাকে 2টা বলতেছে, এবং যে কোনো একটা বা 2টা পয়েন্ট রোগী তোমাকে বলতেছে, রোগী এমন ল্যাঙ্গুয়েজে বলতেছে যেটা আসলে বইয়ের সাথে মিলে। তাহলে এই যে গ্যাপটা বের করা, হ্যাঁ এই যে গ্যাপটা বের করা বিটুইন হোয়াট দ্য পেশেন্ট ইজ সেইং অ্যান্ড ধরো তোমার হোয়াট ইট অ্যাকচুয়ালি নিডস, এই গ্যাপটা বের করা হলো তোমার অ্যাকচুয়ালি ইট ইজ ইউর সাকসেস। এই গ্যাপটাকে যত কমায় আনতে পারবা তুমি ভাববা যে যত ভালো। তাহলে আমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই, তোমাদের যদি আমি জিজ্ঞেস করি তোমরা সবাই আইএনটি পড়ছো, তো হোয়াট দ্য কজ অফ সোর থ্রোট, হোয়াট দ্য কজ অফ থ্রোট পেইন, তুমি অনেক চিন্তা করবা, টনসিলাইটিস, ফারিঞ্জাইটিস, প্রিফারেন্সিয়াল অ্যাবসেস, হ্যাঁ তারপরে বাচ্চাদের হলে এপিগ্লটিস, ল্যাঙ্গোপ্যাথি, ব্রঙ্কাইটিস, অনেক কিছু তোমরা চিন্তা করবে, ঠিক আছে। এখন আমরা যে অপারেশন করি, ধরো একটা পিএলআইডি করি, এই পিএলআইডি করার পরে রোগীদের এরকম, রোগীর পরের দিন গেলাম, মা কেমন আছেন আপনি, ঠিক আছে, আমাদের দেখা যাচ্ছে গলায় প্রচন্ড ব্যথা। তুমি যদি এটাকে ভাবো যে না রোগীর টনসিলাইটিস হয়ে গেছে, ফ্যারিঞ্জাইটিস হয়ে গেছে, এবং সেখানে ঝাঁপায় পড়ো, তাহলে তোমার আসলে হবে না। তাহলে রোগীর পিএলআইডির পরে গলা ব্যথা কেন, গলা ব্যথা কারণ যখন যে মানে ল্যারিঙ্গোস্কোপ দিয়ে ইনকিউবেশন করতে গেছে, ল্যারিঙ্গোস্কোপ তাদের ফ্যারিংসে বুঝা গেছে, পরের সময় টিউবটা অনেকক্ষণ থাকলে এটা একটু ইরিটেট করে আর কি গলা। এখন এই জিনিসটা বুঝা যে রোগীর পরের দিন গলা ব্যথা কেন হচ্ছে, এই কারণে। তো এই জিনিসটা বুঝাটা আসলে দিস ইজ এক্সপিরিয়েন্স। ইন্টার্নশিপে এই এক্সপিরিয়েন্সগুলো যত বেশি পারবা গ্যাদার করবা, ঠিক আছে। তাহলে ফার্স্ট থিং বললাম যে তুমি মানে রোগগুলো নিয়ে পড়বা, রোগগুলো নিয়ে পড়ে আসবা, পড়ে আসার পরে পরের দিন তুমি ভালো মতো ফাইলটা দেখবা, আবার কি কি ওষুধ দিচ্ছে খেয়াল করবা, কোনটা কেন দিচ্ছে মানে বুঝবা। ওষুধগুলা প্রথম ডোজিং একটু প্রবলেম হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। ওষুধগুলা ডোজিংটা প্র্যাকটিস করবা, এবং ফ্রেশ অর্ডার তোমরা দেখবা ট্রাই করতে দেয়, ফ্রেশ অর্ডার করতে গেলে তখন না দেখে করার চেষ্টা করবা, তাহলে তুমি দেখবা যে তুমি রিপ্রোডিউস করতে পারতেছো। আমাদের যখন বলা যায় ভাই এখন কি ইউনাইট প্যাক ইনফেকশন নিয়ে আসে, আপনি কি কি ওষুধ দিবেন, আমি কিন্তু না দেখে লিখে দিতে পারি, কিন্তু তোমরা হয়তো পারো না, কারণ তোমরা ইউজ টু আস্তে আস্তে করতে হবে। এটা নিয়ে অত বেশি ভয় করার কারণে এটা মানে টাইম এটা হয়ে যায়, ঠিক আছে। এক সেকেন্ড বলবো যে লুক ফর আ মেন্টর, ঠিক আছে। ইন্টার্নশিপ কিন্তু একটা গুড পিরিয়ড টু ফাইন্ড মেন্টরস, ঠিক আছে। কিরকম মেন্টর, ধরো আমরা যখন সার্জারিতে ছিলাম, আমরা যে ওয়ার্ডে যাইতাম, আমরা ওয়ার্ডে যাওয়ার আগে আমরা আগে বের করতাম যে এই ওয়ার্ডে ভালো কে, আমার আগে গ্রুপ পরের গ্রুপ তাদের কাছে সরে নিতাম, আচ্ছা এই ওয়ার্ডে কোন ভাইয়াটা একটু কাজ শিখায়, বা কোন আপুটা একটু কাজ বেশি শিখাইতে পছন্দ করে, ঠিক আছে, যার কাছ থেকে কাজ শেখা যায়, সিএ কেমন, কাকে মানে কার কাছে থাকবা, হুম টু গো টু বা হুম টু অ্যাভয়েড, এই নলেজ একটু নিয়ে রাখা ইম্পর্টেন্ট, এবং সেই লোকটাকে ওই ওয়ার্ডের জন্য নিজের গুরু মানবে, ঠিক আছে। লাইফে গুরু মানা দরকার, ওই ওয়ার্ডের গুরু মানবে, তার কাছে থাকবা, তার কাছে দেখার চেষ্টা করবে, শিখাবে। সেকেন্ডলি আসো একটা পয়েন্ট হলো বুকিশ কিরকম। ধরো আমি সেদিন জাস্ট 2 দিন আগে আমার একটা ইন্টার্নকে আমি জিজ্ঞেস করছিলাম যে হাইপোগ্লাইসিমিয়া ম্যানেজমেন্ট, আমি দেখলাম সে আমাকে ফার্মাকোলজি থেকে একটা ম্যানেজমেন্ট দিল, বলছে এখানে এটা দেখলাম যে ডেভিডসনে কি লেখা সেটা সে আসলে জানে না, এবং ফার্মাকোলজি যে ম্যানেজমেন্ট বলছে এটা আসলে ওয়ার্ডে ঠিক না, কেন ঠিক না। ধরো তুমি একটা রোগীকে যদি ফার্মাকোলজি যেরকম বলছে ডেক্সোস কন্টেনিং সলিউশন 50% আনতে দাও, তো এটা পুরো বাংলাদেশ খুঁজেও কেউ পাবে না, কারণ বাংলাদেশে 50% মানে 50% ডেক্সোস কন্টেনিং সলিউশন পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যায় 25%, ঠিক আছে। এটা তো আসলে প্রবলেম, ভালোই প্রবলেম, তাই না। তো যে কোনো রোগ তুই যখন করতেছো বা যে কোনো ম্যানেজমেন্ট তুই যখন করতেছো, টেক আ টাইম বা টেক আ মোমেন্ট যে তুমি ওই রোগটা নিয়ে ডেভিডসনে কি বলছে তুমি পড়বো, ঠিক আছে। আই থিঙ্ক ডেভিডসন ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য মানে ইজিয়েস্ট এন্ড মোস্ট প্যালেটেবল বুক অন আর্থ। আমি যদি সার্জারি লোক আমি নিজেও ডেভিডসন ফুল পড়ছি, তো আমার কাছে এটা মনে হয় এটা অসম্ভবভাবে হেল্প করে, ঠিক আছে। তো ডেভিডসনে ইউপিআই হলো, হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন ড্রাগ, এটা দিতে বলা হয়েছে, হোয়াট ইজ দ্য সেকেন্ড লাইন ড্রাগ, হোয়াট ইজ দ্য থার্ড লাইন ড্রাগ, প্রেগন্যান্সিতে কি দিবা, সব লেখা আছে। তো যে কোনো রোগ ম্যানেজমেন্টে ডেভিডসন পড়ার চেষ্টা করবো। আর সাথে আরেকটা বই হাতে রাখা, অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন। এই বইটা আমার লাইফে প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট বুকস। আমি থার্ড ইয়ার ছিলাম, একটা পকেট বই ছোট কিনতে পাওয়া যায়, আমি থার্ড ইয়ার ছিলাম, আমার সবসময় অ্যাপের পকেটে থাকতে, আমি যে কোনো রোগ দেখলে আমি ফার্স্ট অফ অল তখন ডেভিডসন করতাম, অক্সফোর্ড হ্যান্ডবুক অফ ক্লিনিক্যাল মেডিসিন পড়ে, ঠিক আছে। তো বুকিশ ইন্টার্নশিপে কিন্তু কোনো আইটেম নাই, কার্ড নাই, তুমি কি পড়তেছো না পড়তেছো দেখার কেউ নাই, এবং একই সাথে ধরো ইন্টার্নশিপ ধরো 365টা দিন, হ্যাঁ 365 দিন কিন্তু আসলে কম সময় না, ঠিক আছে। এই 365 দিনে তুমি একটা জিনিস খেয়াল রাখবা, মোটামুটি যদি 300 দিনও তুমি কেউ পড়াশোনা করে, মানে পড়াশোনা এজ এ আগের পড়াশোনা তো প্রেশার নিয়ে পড়াশোনা, এখন পড়াশোনাটা হলো যে
রিডিং অর স্টাডিং উইথ ফান, হ্যাঁ এটা খুব মজার সময় লাইফে। ধরো আমি ইউটিআই নিয়ে পড়বো, ইউটিআই নিয়ে ডেভিডসনে লেখা আছে 1.5 পেজ পড়তে হাইয়েস্ট সময় লাগে 10 থেকে 15 মিনিট, মানে অ্যাবসলিউটলি নট মোর দ্যান দ্যাট। তো যে এরকম এক্সট্রা 15 মিনিট সময় প্রতিদিন দিবে, তুমি যখন ইন্টার্নশিপ করে বের হবা, সে হয়তো 300টা রোগ নিয়ে ডিটেলস করে ফেলছে, তুমি হয়তো কিছুই জানো, হ্যাঁ বা দেখছো, প্রপার আইডিয়া নাই। দিস ইজ হোয়াট মেক্স আ লট অফ ডিফারেন্স, লট অফ ডিফারেন্স। তোমার ধরো পোস্ট গ্রাজুয়েশন নিয়ে মাথা কামাই করতে থাকবা, মাথায় রাখবা লাইফের প্রত্যেকটা জিনিস পড়ার সময় আছে। আমি তো জ্ঞান যখন পোস্ট গ্রাজুয়েশন জানি শুরু করি, জ্ঞান আমি আবার পড়ছি, গাইডন আমি আবার পড়ছি, কিন্তু কেউ আমি যদি ইন্টার্নশিপের সময় আমি যদি জ্ঞান করতে যেতাম, গাইডন করতে যেতাম, তাহলে আমার ডেভিডসনটা এই যে এতবার পড়ছি এই পড়ানো হইতো না, অক্সফোর্ড হ্যান্ডবুকটা আমার এত পড়া হইতো না, এক্সট্রা ইসিজি আরো 3-4টা বই পড়ছিলাম, এগুলো পড়া হইতো না। লাইফের প্রত্যেকটা জিনিস টাইম আছে, পিরিয়ড আছে। অ্যাজ অ্যান ইন্টার্ন আমার ফার্স্ট এন্ড লাস্ট কাজ হলো মানে ইউ হ্যাভ টু বি ক্লিনিক্যালি ভেরি গুড, হ্যাঁ ইউ হ্যাভ টু বি ক্লিনিক্যালি ভেরি গুড। সো আমি বলবো ফোকাস অন দ্যাট, বাকি জিনিস করার আসলে পরে সময় আছে। আচ্ছা এটাও একটা মানে গুড ওয়ে, দিস ইজ হাউ ইউ লার্ন। কিন্তু আমার পয়েন্ট হলো যে লার্ন অন দ্য গো। লার্ন অন দ্য গো কিরকম? ধরো যত বড় হবা দেখবা যে তোমার এস্টাবলিশ পড়াশোনা করার সুযোগ কিন্তু বেসিক্যালি নাই। যেমন যে তোমার অনেকের এক্সকিউজ আছে যে ভাইয়া হাতে মানে কফি না থাকলে পড়তে পারি না, পড়ার টেবিল না থাকলে পড়তে পারি না, হ্যাঁ তারপরে মানে অল দ্য এক্সকিউজেস দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি থিংক অ্যাবাউট ইট। ঠিক আছে, ধরো আমি তো নিজে লাস্ট কবে আমার পড়ার টেবিলে বই নিয়ে বসছি, আমার ল্যাম্পটা জ্বালাইছি, আমার তো মনে পড়ে, ঠিক আছে মানে আসলেই মনে পড়ে। কিন্তু তার মানে কি যে আমি পড়াশোনা করি না, তো পড়ি, আমি প্রতিনিয়তই পড়ি, কিন্তু আই ডোন্ট গেট টাইম টু স্টাডি অন মাই রিডিং টেক। এই সুযোগ তোমাদেরও লাইফ থেকে আস্তে আস্তে চলে যাবে। তাহলে এটার মানে ইয়েটা কি, এটার ভাইয়া হাউ ডু আই মেক আপ ফর ইট? ইউ হ্যাভ টু লার্ন। ঠিক আছে, এখন তো চ্যাট জিপিটি চলে আসছে, অসাধারণ 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 একটা রিসোর্স। ঠিক আছে, কোনো একটা জিনিস মাথায় হিট করবো যেটা করতে হবে, তো জাস্ট আস্ক চ্যাট জিপিটি, গুগলে পড়ো, ছবি দেখো। ঠিক আছে, আমাদের ফোনে আমি তো ধরো নিউরো সার্জারি ট্রেনিং করি, তো নিউরো সার্জারি কিন্তু কোনো এস্টাবলিশ বই আমার সঙ্গে করতে পারি, ঠিক আছে, বাট আই এম কনজিউমিং নলেজ এভরিডে। কিভাবে করি? ধরো একটা টপিক দেখাইলো, সাপোজ কবে কথা কোনোদিন অ্যাডভান্স জানি না, ধরো সেদিন একটা এমআরআই দেখলাম টিউবারকুলাম সেলা মেনিনজিওম, সেটা হলো ব্রেনের পিটুইটারির দিকে টিউবারকুলাম সেলা একটা জায়গা আছে, ওই জায়গার মেনিনজিওম আমি করতাম। তো ভাইরাল বলতেছিলাম ভাই দেখলাম এমআরআই অ্যাপিয়ারেন্স হলো একটা কিউই, কিউই একটা বার্ডের নাম, কিউই বার্ড অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, ঠিক আছে, এখন দিস ইজ ওয়ান থিং যে তুমি দেখলা দেখলা শুনলা ভুলে গেল, দিস ইজ ওয়ান থিং। তাহলে আমার একটা নোটপ্যাড আছে ইউজফুল OnePlus-এর, তো নোটপ্যাডের মধ্যে লিখে রাখলাম কিউই বার্ড অ্যাপিয়ারেন্স। পরে যেটা করলাম এই কিউই বার্ড অ্যাপিয়ারেন্স বাসায় এসে আই সার্চড, রেডিওপিডিয়া একটা ওয়েবসাইট আছে তোমার, কেউ কেউ ইন্টারনেটের সাথে, রেডিওপিডিয়াতে দেখলাম অসংখ্য জিনিস আসলো, পড়লাম, পড়ার সাথে ইউটিউবে টিউবারকুলাম সেলা মেনিনজিওম ভিডিও দেখলাম, আর আমার স্যার কি করছিল সেটা দেখলাম। সো ওই একটা জিনিস মানে ইট ক্যান বি নো এক্সপিরিয়েন্স এট অল। আবার ওই জায়গা থেকে ধরো আমি বাসায় এসে জাস্ট এক্সট্রা হয়তো 10 মিনিটস এক্সট্রা এফোর্ট দিচ্ছি, ওই 10 মিনিট এক্সট্রা এফোর্টে আমি অনেক কিছু এক্সট্রা নলেজ গ্যাদার করে ফেলছি। আমার নলেজ দেন ইট বিকামস অ্যান অ্যাপ্লাইড নলেজ, যেটা আমি পরবর্তীতে ইউজ করি। এখন ধরো আমি ওই ওপিটা করে ধরো রাত্রে বাসায় আসছি 2:30 বাজে, গোসল করছি, গোসল করে খাইছি, খেয়ে শুতে গেছি ধরো অ্যারাউন্ড 2:45 2:47 এর দিকে। এরপরে আমি 10 মিনিট সময় দিয়ে এটা পড়ছি, তারপর আমি শুয়েছি। তোমরা কেউ ইন্টার্নশিপ এত রাতে বাসায় আসবে, হাইস্ট করে ইভিনিং থেকে 8টায় বাসায় আসবে, নাইট থাকলে তো নাইটও ঘুমানো যায়, এত তো প্যারা থাকে না, নাইট থাকলে হলো বিছানায় তো 11টার দিকে চলে যাও। ঠিক আছে, তাহলে ওই টায়ার্ডনেস এট ইউর মোস্ট টায়ারিং স্টেট, তোমার নলেজের প্রতি সেই ডেডিকেশন যদি থাকে, দেন ইউ উইল ডু গুড। এখন আমাকে যদি বলতাম যে ভাইয়া ওই রাত 2:50 আপনি আমাদের মেইন বইটা নাম হলো গ্রিনবার্গ টেক্সট বুক অফ নিউরোসার্জারি, এরকম এত মোটা একটা বই, ভাইয়া রাত 2:30 মানে 3টা ক্লোজ টু 3 PM আপনি ওই বইটা খুলবেন, তাহলে ভাই আসলে আমার স্ট্যান্ড হাতে পাই, যেটা আমি ফোনে দেখছি, ফোনে পড়ছি, ইট বিকেম ভেরি ইজি। সো লার্নিং এট এভরি স্টেজ অফ ইয়ার লাইফ চেঞ্জেস। সো ইন্টার্নশিপ থেকে প্র্যাকটিস করবেন, লার্ন অন দ্য গো। ঠিক আছে, আমার কিন্তু থার্ডের পরে ডিসিশন আমি বই কিনবো, আমার বেইলাম নিজস্ব কোনো বেইলাম, ঠিক আছে, আমি বেইলাম নাই। তারপরে আমার ডেভিডসন আছে একটা, ওটা হলো আমার বাবার ডেভিডসন আমার 21 বা 20 এডিশন, খেয়াল নাই ঠিক, নিজের ডেভিডসন নাই। তো তার মানে কি বইগুলো পড়ে করছে, আমার তো নিজস্ব পিডিএফ আছে, পিডিএফ এর প্রত্যেকটা পেজ মানে দাগানো, হ্যাঁ তো ওইটাই আর কি। মানে এই জিনিসগুলো দেখ। ফোর্থ ওয়ে ইজ ইন্টার্নশিপ যখন একটু ম্যাচুর হবা, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই নলেজ। হ্যাঁ, ধরুন আমি ইন্টার্নশিপে যখন কার্ডিওলজি ছিলাম, আমি হাইপারটেনশন ম্যানেজমেন্ট খুব ভালো শিখছি, শিক্ষিত হইল না, প্রত্যেক রোগীকে ওষুধ কি আমি তাকে জিজ্ঞেস করতাম, এটা দিতাম, দেন আই ইউজ টু অবজার্ভ যে আসলে হোয়াট ইজ দ্য চেঞ্জ দ্যাট অকার। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। মানে একটা স্টেজে যায় আফটার ইয়ার নলেজ বিকামস এ গুড, তুমি ইউ হ্যাভ টু অ্যাপ্লাই ইউর নলেজ। ঠিক আছে, ওকে। তাহলে এটা আসলে তোমাদের সবচেয়ে বড় জায়গা ছিল যে ভাই এটা নিয়ে জানতে চাচ্ছিলাম, হাউ ডু ইউ ডু গুড ইন ইন্টার্নশিপ। আই থিঙ্ক আই হ্যাভ টকড অ্যাবাউট ইট ইন গ্রেট ডিটেল। নেক্সট আসলে ডিগ্রি করবো, বিসিএস করবো নাকি ইন্টার্নশিপ করবো। আর ইন্টার্নশিপ হলো লাইফের মানে প্রবলেম দ্য গোল্ডেন পিরিয়ড। কেউ যদি ইন্টার্নশিপে খারাপ করে, এই নলেজ আসলে তুমি লাইফে আর কোনোদিন তুমি গ্যাদার করতে পারবে। ঠিক আছে, বিসিএস উইল কাম এন্ড গো, পোস্ট গ্রাজুয়েশন অনেকবার দেওয়া যায়,
তোমাদের প্রথম পোস্ট গ্রাজুয়েশন যদি এমডি বা এমএসসি বলে চিন্তা করেন, ইন্টার্নশিপের পুরো 1 বছর পরে দিতে হয়। তো এটা তো পড়ার অনেক সুযোগ। এফসিপিএস দিতে চাইলে ঠিক আছে, আর্লি এফসিপিএস করা ভালো, ওকে গেট দ্যাট, বাট আমার মনে হয় যে ইন্টার্নশিপ পিরিয়ডটা ইউ শুড জাস্ট বি এন ইন্টার্ন। ইন্টার্নশিপে অসংখ্য লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স অসংখ্য, এবং এইটা আই থিঙ্ক খুব বেশি কাজে দেয়, ঠিক আছে। তাহলে ডিগ্রি প্রিপারেশন প্রথমে না নেওয়া ভালো, বিসিএস প্রিপারেশন না নেওয়া ভালো, বিসিএস চাইলে করতে পারো, বিসিএস এর জন্য ইন্টার্নশিপ শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি। ডিগ্রি প্রিপারেশন কি নিতে চাও, ইন্টার্নশিপে যখন আমি গাইনি অত ভালো করে করিনি, গাইনি সিজার দাঁড়াইতাম, তোমার গাইনিতে নর্মাল রেজাল্ট পারি না, মানে সত্যি বলতে পারিও না, মানে আমার দেখতেও ভালো লাগতো না, একটা ফিমেলকে লিখতে হবে পজিশনে দেখতে ভালো লাগতো। তারপরে ধরো গাইনিদের 5,000 এক্সামিনেশন করতে হবে, পুরো ইন্টার্নশিপ আমি করিনি, আমার এটা আই নেভার লাইক ইট। তো বাট সিজার আমি করতে পারতাম, আমি গাইনি অ্যাডমিশন দাঁড়ালে আমি সিজার দাঁড়াইতাম, সিজার করতে ভালো লাগতো। তো আমি এমন মানুষ যে নর্মাল রেজাল্ট করতে পারি না, আমাকে কোথাও ঝামেলা করলে আমার পালাইতে হবে, কিন্তু সিজন আমি করতে পারি, ঠিক আছে। তো ইন্টার্নশিপ গাইনিতে একটু হেলাফেলা করছিলাম, গাইনি ওয়াজ মানে মাই লাস্ট ইন্টার্নশিপ। তুমি যদি কেউ চাও যে ভাই আমি ডিগ্রি নিয়ে পড়া শুরু করবো, তাহলে মেডিসিন সার্জারির সময় করো না, লাস্টে গাইনি রাখো, লাস্টে গাইনিতে তুমি চাইলে করতে পারো, দ্যাট উড বি মাই পার্সোনাল সাজেশন। আরেকটা গেল, নেক্সটে আসো, ইন্টার্নশিপে লাইফে অনেক চেঞ্জ হয়, এই চেঞ্জগুলোকে আসলে এমব্রেস করা খুব ইম্পর্টেন্ট। তো ইন্টার্নশিপে একটা হিউজ সংখ্যক মানুষ বিয়ে করে, and I personally feel like it's a great time period to get married. এটা যদি কেউ আসে, এটা কখনো আটকাবে না, if the opportunity comes, take it. Next is you have to enjoy life and internship. এটা খুবই অসাধারণ। আমি ইন্টার্নশিপ করছি, আমার 3টা ক্লোজেস্ট ফ্রেন্ড, মানে এরা এক একজন আমার কত ক্লোজ আমি তোমাকে নিয়ার ওয়ার্ডস দিয়ে আসলে বোঝানো না। তো উই হ্যাড অ্যান অ্যামেজিং টাইম। ধরো প্রত্যেকটা দিন ভালো লাগতো, মানে মজা করতাম, খাইতে যেতাম, গ্রুপ দিতাম, অসাধারণ ছিল। হ্যাঁ, ধরো তুমি যদি এক্সাম্পল বলি, সাপোজ আমরা ইন্টার্নশিপ পিরিয়ডে সিলেটে গেছিলাম, সিলেটে ধরো রাত 1:30 বাজে, সিলেট তো একটু নীরব শহর, রাত 1:30 বাজে রিক্সা দিয়ে সিলেট শহর করছি, ঠিক আছে। তারপরে দিন গেছিলাম দ্য প্যালেস রিসোর্টে, বাংলাদেশের সবচেয়ে পশ রিসোর্ট। প্যালেসের সুইমিং পুলকেও দেখছিলাম জায়গা, সুইমিং পুলটা হলো তোমার তোমার একটু মানে একটু নির্জন জায়গাতেই আর কি। তো নির্জন জায়গাতে সুইমিং পুলটাতে ধরো রাত 9টা বাজে সুইমিং করতে যখন নামছি, তখন আকাশ পুরো তারা, এবং ঢাকার আকাশে তো আসলে তারা বোঝা যায় না, মানে দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তারপর আমাদের রাত 1:30 পর্যন্ত রাইফেল ড্রপ আছে প্যালেসের মাঝখানে যে গ্রাউন্ডটা, সেখানে কক্সবাজার গেছিলাম, সার্জারি থেকে কক্সবাজার ধরো রাত 1:30 বাজে আমরা সার্জারি টিম থেকে সার্জারি ইউনিট থেকে আমরা ফুটবল খেলছি, ঠিক আছে। তো এখনো ধরো ইভেন টকিং অ্যাবাউট দিস থিংস মানে ব্রিংস আ স্মাইল টু মাই ফেস। সো লাইফে এগুলো দরকার আছে, মানে তোমার লাইফটা একটা সময় অনেক টক্সিক হয়ে যাবে, অনেক বিজি হয়ে যাবে, বাট ইফ ইউ ক্যান লুক ব্যাক এট ইউর ইন্টার্নশিপ এন্ড কিছুই না, জাস্ট সে যে আই লার্নড আ লট, আই ট্রাইড মাই বেস্ট, আই হ্যাড আ লট অফ ফান। আই থিঙ্ক এটা লাইফের মধ্যে সাকসেস, যেটা আমরা আসলে অনেকেই এই ব্যাপারটা পাত্তা দিই না ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আসো, যখনই নতুন নতুন জায়গায় যাবা, তখন দেখবা যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তোমার কাছে ঘুরতেছে, মানে সিনিয়রদের কোম্পানির লোক বলো, ফালতু মতো কলম দিয়ে যায়। তো এগুলো নিয়ে মানে কি করবা না করবা এটা তোমাদের বিষয়, এটা নিয়ে কোনো চেষ্টা পর্যায়ে যাবো না, কাউকে নিজেকে কেউ তোমাকে দিয়ে বা গিফট দিয়ে কিনে ফেলছে সেই স্টেজে যাবো না। কিন্তু আমি একটা জিনিস করতাম, যেটা আমাকে অনেকের থেকে অনেক ডিফারেন্ট করে দিচ্ছে, সেটা হলো যে কোম্পানির লোকরা দেখবে একটা ফাইল দেয়, হ্যাঁ, মানে একটা কার্ডবোর্ডে দেয় যেখানে তাদের রিসার্চের কথা লেখা, ঠিক আছে। তো এই রিসার্চের কথা তোমরা বেসিক্যালি কেউ পড়া সবাই রিসার্চের ব্যাপার ফেলা যায়, বাট দিস ইজ সামথিং দ্যাট মেড মি ভেরি গুড, যেটা আমি রিসার্চের ব্যাপার করতাম, ঠিক আছে। যেমন অ্যান্টিএনজেনাল ড্রাগ অনেকগুলো আছে, ঠিক আছে। যেমন মেটাকার্ড আছে, ট্রাইমেটাজিডিন আছে, হ্যাঁ, এরকম 4-5 ধরনের আছে, অ্যান্টিনিউসাইড আছে। এখন তুমি কি জানো কোনটা বেস্ট? তোমার কোনো বই কি তোমাকে শিখেছে যে কোনটা বেস্ট, ঠিক আছে? তুমি কিন্তু জানো, বা আমি আমার লাইফে কোনো বইয়ে পড়ি না, হ্যাঁ। তারপর একটা রেনোলাজিন আছে, হ্যাঁ। তো আমি যখন কার্ডিওলজিতে ছিলাম, আমাদের আউটডোরে একদিন এরকম একটা লোক কাগজ দিয়ে গেল, তো আমার তো মানে কাগজ পড়ার মধ্যে একটা ফ্যাসিনেশন ছিল, আমি বললাম। তো কাগজ পড়ে আমি দেখতেছি এখানে লেখা যে ট্রাইমেটাজিডিন ইজ দ্য বেস্ট, যত অ্যান্টিএনজেনাল আছে আমাদের ট্রাইমেটাজিডিনের রিভিউ সবচেয়ে ভালো, ঠিক আছে। 2 নম্বরে মনে হয় রেনোলাজিন, 3 নম্বরে হলো মেটাকার্ড, 4 নম্বরে নাইট্রোডিসিন। তো এই যে ইনফো, মানে এই ইনফোটা আসলে মানে দিস ইজ আ প্রাইসলেস ইনফো, তুমি কি মানে এই জিনিসটা বুঝতে পারছো, দিস ইজ আ প্রাইসলেস ইনফো। তো এই ইনফো আসলে মানে সহজে কেউ দিবেন, তাহলে এই জিনিসটা একটু পড়ার চেষ্টা করতে হবে, ঠিক আছে। নেক্সট আসো, ইন্টার্নশিপে অনেক নলেজ অ্যাপ্লাই করার সুযোগ আছে। যেমন ধরো আমি মানে স্টুডেন্ট, আমি ভাবতাম যে একটা মানুষকে পৃথিবী আইডি দিলে কি আর, ঠিক আছে। একটা রোগীকে হ্যালোপেট পার্কে, হ্যালোপেট আমরা নিউজে থেকে খুব অস্থির হতে পারে, সিস্টারের সঙ্গে বলে স্যার রোগী ঘুমাচ্ছে না, আমাদের ঘুমাতে দিচ্ছে না, একটা হ্যালোপেট পার্কে গিয়ে। এটা 5th ইয়ারের মেলা, জীবনে অসংখ্য হ্যালোপেট পার্কে নিতেছি। কিন্তু এখন আমার ধরো আমি হ্যালোপেট পার্কে তাকে দিলে আমি অ্যাটলিস্ট 4 to 5 মিনিটস আমি দাঁড়ায় ওই জায়গাতে দাঁড়িয়ে থাকবো, এটা আমাকে ভয় করা,
কেন? কারণ হ্যালোপিড পার্কে নিলে হ্যালোপিডে রেসপিরেটরি ডিপ্রেশন ইজ ভেরি লেস, লেস দেন 1% লেখা, কিন্তু আমি ওই 1% ফেস করছি। ঠিক আছে, ফেস কেন করছি? কারণ আমি অসংখ্য দিছি। তাহলে কমন জিনিস নিয়ে ভয় পাওয়ার একটা বিরাট সিচুয়েশন ইন্টার্নশিপ, এবং ভয়কে জয় করারও একটা বিরাট সুযোগ ইন্টার্নশিপ। ঠিক আছে, ধরো আমি ওই ইঞ্জেকশন দেওয়ার পরে আমি ওই রোগীর পাশে ছিলাম, আমি ম্যানেজ করে বেরিয়েছি, রোগীর ক্ষতি হয়। ঠিক আছে, এটা গুড থিং। এরকম বিভিন্ন ওষুধ যেগুলি ক্রিটিক্যাল, ডোজিং ক্রিটিক্যাল, ঝামেলা হয়, সেগুলো ম্যানেজমেন্ট ইন্টার্নশিপে শিখে ফেলতে হবে। ঠিক আছে, ওকে। মোটামুটি আই থিঙ্ক তোমাদের যত রকম কোয়ারি ছিল সবগুলো নিয়ে কথা বলছি। লাস্ট টাইম কথা বলি নিজের মতো, সেটা হলো যে অনেকে বলে, যেমন আমার রিসেন্ট একজন ইন্টার্ন আমাকে বলতেছিল যে ভাইয়া আমি তো ইউএসএ চলে যাবো, আমি ইন্টার্নশিপটা করতে চাই। ঠিক আছে, এবং আমি বলছিলাম তো কথা বলার পরে আমি ওকে একটা কথা বলছিলাম যে দেখো আপু, ইন্টার্নশিপ ইজ মানে যে কিছু নাই হোক, ইন্টার্নশিপ ইজ অ্যান এক্সপিরিয়েন্স। ঠিক আছে, অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ম্যাটার, রাইট? এক্সপিরিয়েন্সেস কিভাবে ম্যাটার করে? ধরো আমি একটা ছোট ঘটনা বলি যে আমি তো নিউরোসার্জারিতে যাবো অনেক আগে থেকেই আমার আইডিয়া ছিল। তো ইন্টার্নশিপে যখন সাইকাইট্রিতে গেলাম, তো সাইকাইট্রি অত ফোকাস করার কিছু ছিল না। একদিন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড, আমাদের দুজন ইন্টার্ন আমাদের রুমে দিচ্ছে, তোমরা বসে বসে রোগীদের হিস্ট্রি নাও, তারপর আমরা বাকি ফাইটি। এনিওয়ে, যখন হিস্ট্রি হচ্ছে তখন একটা মেয়ে আসলো। মেয়েটা হইলো তোমার মেয়েটা একটু ধরে স্লাইটলি ওবিস, তোমার একটা গেঞ্জি একটা জিন্স পরে আসছে, মেয়েটা ধরে এখানে পিয়ার্সিং, এখানে পিয়ার্সিং, কানে মনে 3-4টা পিয়ার্সিং, তারপরে ব্যাগ নিয়ে আসছে, ব্যাগের মধ্যে থেকে মানে ব্যাগের মধ্যে বিড়ালের বাচ্চা। ঠিক আছে, তো ঢাকা মেডিকেলে আসলে এই ধরনের রোগী সচরাচর আমরা পাই না। এনিওয়ে, কথা হচ্ছিল যে মানে আমাদের যুগে মনে ছিল যে আপুটা বলতেছিল যে মানে সে কথা বলতেছে যে আমি আসলে ডিপ্রেস, আই হ্যাভ সুইসাইডাল টেন্ডেন্সিস। তো ডায়াগনোসিস ছিল মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এনিওয়ে, সে যখন তার লাইফ শেয়ার করতেছিল, তো আমার একটা অভ্যাস আছে যে আমি যদি কারোর সাথে কথা বলতে চাই, আই ক্যান গেট রিয়েলি ক্লোজ রিয়েলি ফাস্ট। ঠিক আছে, তো মোটামুটি মানুষের যা ভিতরের কথা আছে সব বের করে নিতে হবে, এরকম একটা ছিল আপনার সময়, একটা সময়, এখন একটু সামনে আছে। তো এই আপনার সাথে কথা বলতে বলতে আমি এরকম মানে আই স্টার্টেড কোয়েশ্চেনিং এন্ড স্টার্টেড গেটিং ইনটু আর একটা। তো তখন সে আমাকে বলতেছে যে she was quite a religious girl. সে বাসায় রান্না বান্না করতো, তখন আইডিয়াল স্ট্রেটে ভদ্রমে ছিল। পরে সে যদি হিজাব করে কোথাও বের হইতো, তার বাপ মা তাকে অনেক ধমকাইতো যে তুমি নিকাব পড়ে। সে যে রান্না বান্না করতো তখন তখন হইতো তোমার রান্নাবান্না একটু খারাপ হলে তাকে অনেক কথা শোনা। তো এই চেঞ্জটা 1 বছর 2 বছর হইতে 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 আলটিমেটলি সে হিজাবও ছাড়লো, নিকাবও ছাড়লো। সে খুবই পুরো হয়ে গেছে, মদ খায়, দুটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, উইচ ওয়েন্ট ফিজিক্যাল অ্যাজ ওয়েল। সেগুলো সব করে আমাদের বলতেছিল। এরপরে ধরো মানে লট অফ ইলিসিট ড্রাগস শি হ্যাজ টেস্টেড। তো বেসিক্যালি আমি দেখলাম যে জাস্ট আ সিম্পল ল্যাক অফ গ্র্যাটিটিউড, ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন মেয়েটাকে আসলে কোথা থেকে কুইক নিস। ঠিক আছে, তো আই অলওয়েজ বিন সামওয়ান হু অ্যাপ্রিশিয়েটস এফোর্টস আ লট, বাট ওই দিনটা আমাকে আরেকটু চেঞ্জ করছে। ওই দিনটা আসলে আমাকে আরেকটু চেঞ্জ করছিল, এবং আরেকটু চেঞ্জ করে তখন আমার কাছে মনে হলো যে মানুষকে আসলে অ্যাপ্রিসিয়েশনটা দেওয়া অনেক কিছু। ঠিক আছে, ধরো এই যে এক্সপিরিয়েন্সটা ইন্টার্নশিপ, এই এক্সপিরিয়েন্সটা না অনেক ভাইটাল, এবং দিস ইজ লাইক আ জেম। এই এক্সপিরিয়েন্সটা তুমি আসলে কোথাও পাবো না। নাম্বার 2 হলো তোমরা তো এত বেশি ধরো দুঃখ কষ্ট লাইফে দেখে অভ্যস্ত, তাহলে মানুষের দুঃখ কষ্ট দুই রকম ভাবে কাজ করে। এক হলো এটা তোমাকে অনেক সফট করে, যেটা মানে অসাধারণ একটা জিনিস। আমি রিয়েলি অ্যাপ্রিশিয়েট পিপল হু আর সফট হার্ট। ঠিক আছে, আমি নিজেরও অনেক সফট হার্ট, আমি অনেক অ্যাপ্রিশিয়েট করি যে মানুষের দুঃখ কষ্ট ব্যথা করে। এক, 2 হলো এটা সামহাও তোমার কষ্টগুলোকে মাস্ক করে, তুমি দেখবে যে সামহাও সাফারিং করতে পারে এবং তুমি লাইফে অ্যাপ্রিশিয়েট করে শিখো। ঠিক আছে, এটা একটা ঠিক। তারপরে আমাদের ইন্টার্নশিপ শেষ হয়ে যায়, আমি নভেম্বরে ইন্টার্নশিপ শেষ করতে, তো ক্লাস প্রবাবলি অক্টোবরের দিকে আর কি। তো অক্টোবরে তখন আমি যখন মেডিসিন ইন্টার্নশিপ করতাম, মানে মেডিসিনে আমি তখন অনেকটা প্রো টাইপের ছিলাম। ঠিক আছে, তো যে কোনো ইসিটি আমাকে আগে দেখাতো। তো একটা লোক আসলো, লোক আসার পরে মহিলা আমার সমস্যা হলো, কালকে সন্ধ্যা থেকে ডায়রিয়া শুরু হয়েছে, 12 ঘন্টা আমার ডায়রিয়া হচ্ছে। 12 ঘন্টায় ডায়রিয়া কতটা হয়েছে, অনেক ডায়রিয়া হচ্ছে। সেরকম আসছে আমার কাছে, শি ওয়াজ ইন আ স্টেট অফ শক। তোমরা সবাই জানো যে ডায়রিয়াতে হাইপোক্যালিমিয়া হয়। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। তো মহিলা যখন আসছে সামহাও আমি ওনাকে রিসিভ করি, মানে আমি ওনাকে রিসিভ করি, মানে আমি দেখলাম ওনার রেসপিরেটরি প্যাটার্নটা ইরেগুলার, হ্যাঁ, শ্বাসটা একটু কষ্ট হচ্ছে। তো
তো আমি সাথে সাথে ওটার বয়স 55 or 60 সামথিং লাইক দ্যাট ছিল। তো তখন আমি সাথে সাথে ওনাকে একটা ইসিজি করতে দিলে তো টাইম লাগে রিপোর্ট। আমি তো ইসিজি মানে অসম্ভব ভালো পারতাম আর কি। বললাম যে হাইপোক্যালিমিয়া ইসিজি দেখতে পারবো, চিকিৎসা শুরু করে ইসিজি করতে দিলাম। ইসিজিতে দেখি ওনার ফিচার্স অফ হাইপারক্যালিমিয়া, ঠিক আছে। তো সাথে ছেলেটা ছিল, ছেলেটাকে আমি দ্রুত বললাম যে ক্যালসিয়াম করে নিয়ে আসেন, বাকি চিকিৎসা শুরু করতেছি। তো সিম্পল ডায়রিয়াতে তো কারো হাইপারক্যালিমিয়া হয় না, ডায়রিয়া থেকে একে হয়ে গেছে অ্যাকিউট কিডনি, ঠিক আছে। অ্যাকিউট কিডনি থেকে উনি হাইপারক্যালিমিয়া ডেভেলপ করেন। তো এটা ধরো আমি বাদে অন্য কারো হাতে পড়লে রোগীর চিকিৎসা তুমি শুরু করতে পারতাম। সো আই অ্যাক্টেড অ্যাজ ফাস্ট অ্যাজ আই কুড, বাট ওষুধটা আনতে নিচ থেকে লোকেরা 20 মিনিট সময় লেগেছে। 20 মিনিট আসতে যখন তখন ছেলেটা আসছিল, ছেলেটার মার অবস্থা আরো খারাপ, শ্বাসকষ্ট শুরু হয়েছে। আমরা অক্সিজেন দিলাম, অক্সিজেন দিয়ে ল্যাসিস দিলাম, টক্সন দিলাম, মানে মারা যাওয়ার আগে যা যা করার লাগে সব ম্যানেজমেন্ট করতেছিলাম। শুধু ক্যালসিয়াম একটা হাতে ছিল না, ইনসুলিন দিলাম এগুলো করে। তখন মাটা কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং ওটা যখন আসে আমি ওনাকে কাউন্সিলিং করলাম যে মার অবস্থা খারাপ, হার্টে এফেক্ট করে যাচ্ছে, আমরা একটা হিস্ট্রি করে দেখি। সামনে একটা আইডিয়া যে ওনার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মারা যেতে পারে, ঠিক আছে। এরপরে হিস্ট্রি করলাম, হিস্ট্রি করার পরে হিস্ট্রিতে ফ্ল্যাট লাইন চলে আসলো। তখন কোনো লোকটাকে বললাম যে বাবা এই হিস্ট্রিটা দেখেন, আমাদের তো আসলে আর কিছু করার নেই। লোকটা আমাকে তাকায় বললো যে আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে এখন তখন আমি অবাক হলাম যে ফ্ল্যাট লাইন ইসিজি মাথার সামনে সবাই বুঝে এগুলো শিক্ষিত হচ্ছে। তারা বললাম যে এখানে আর কিছু করার নেই বাবা, আপনি বেঁচে নেই। তুমি জাস্ট আমার দিকে তাকায় এরকম মাটিতে গিয়ে পড়বেন, ওটা করবেন। ওই এক্সপিরিয়েন্সটা আসলে সামনে লাইফ চেঞ্জিং ছিল। ধরো when you lose a loved one, what actually goes through, তো কিন্তু এক্সপিরিয়েন্স বললাম এগুলো মানুষকে অ্যাপ্রিসিয়েট করা। একটা হলো যে মানে people in your life are very important, especially তোমার বাবা মা, if you're married, তোমার spouse, এই জায়গাগুলো আসলে ওই জায়গাগুলো is more important than anything you can even ever imagine in your life, ঠিক আছে। এবং these are blessings, এই blessingগুলো অনেকের আসলে থাকে না, থাকলেও আল্লাহ আলাদা সেগুলো নিয়ে নেন, টেস্ট। তো যাদের এই ব্লেসিংগুলো আছে, এই ব্লেসিংগুলো উই টেক সো মাচ ফর গ্রান্টেড ইন ইয়ার লাইফ, যা আমার সঙ্গে এই যে এক্সপিরিয়েন্স যেটা ওইটা ছিল বিকজ রিঅ্যাফার্মেশন অফ মাই লাইফ। এবং এটা যেটা আমি করছে এই এক্সপিরিয়েন্স তোমার সামহাও আমার লাইফ কিন্তু আমার মতো করে অবশ্যই করছে। দিস ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এনি ক্লিনিক্যাল নলেজ আই গ্যাদার ওভার দ্য 1 year of internship। তাহলে ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স আমার একটা বিরাট experiences matter. Experience might be good, they might be bad, but every experience leaves a mark. Because মনে রাখবা কিছু না হোক, জাস্ট এই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ইন্টার্নশিপটা করা উচিত। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের বলবো সেটা হলো যে যখন ইন্টার্নশিপ করতেছো, যে ইন্টার্নশিপ কিভাবে ভালো করা যায়, তোমরা ইউগাইজের জন্য 21st জেনারেশন আমি তো ইদানিং প্রচুর মেসেজ পাই ফ্রম স্টুডেন্টস, অনেক মেসেজ এরকম যেটা আসলে সিম্পল গুগল করলেই পাওয়া যায়, ঠিক আছে। যেমন একজন একটা মেসেজ পাঠিয়েছে ভাইয়া এন ব্লক মানে এটা কিন্তু আসলে আমি খুব ধৈর্যশীল একটা মানুষ, আমি সহজে বিরক্ত হই না, বাট এটা তো আসলে আমাকে জিজ্ঞেস করার জিনিস না, তুমি এটা গুগলে, ঠিক আছে। তো আমার যদি দুটো মানুষ থাকে যারা একজন আমাকে বলতেছে যে ভাইয়া আমি করতে পারি না, কফি ছাড়া আমার পড়া হয় না, হ্যাঁ আমি রাত্রে ঘুম কম হয় ভাইয়া, 6 ঘন্টা ঘুমাইলে কি হবে, হ্যাঁ এরকম কথা একজন আমাকে বলতেছে। আরেকজন আমাকে বলতেছে ভাইয়া আপনারা যে পিএলআইডি অপারেশন করেন, এই অপারেশনে ছোট ইনসিশন দিয়ে কিভাবে করেন আমাকে একটু একদিন দেখাবেন। তো দুজন সিমিলার লেভেলের স্টুডেন্ট হলো, 5th ইয়ার স্টুডেন্ট হলো, মানে মাই পারসেপশন চেঞ্জেস টুয়ার্ডস দ্যাট। আমি বুঝতেছি একজন মানে খুবই পিছানো থেকে বড় কথা হলো যে সে মানে কোনো লেভেলেই নেই, আরেকজন আমি বুঝতেছি ওকে হি ইজ ইন্টারেস্টেড। দুজন কাউকে কোয়েশ্চেন করবো, স্পেশালি তোমাদের লাইফেও মেন্টর হবে, গাইড পাবা, দুজন কাউকে কোয়েশ্চেন করবা, ইভেন কোয়েশ্চেন্স ম্যাটার। এবং স্টুপিড কোয়েশ্চেন্স বা পড়ার দশ জায়গা আছে, জায়গাগুলো গুগল এভরিথিং ইন লাইফ, ঠিক আছে। আমরা তো কত শত শত জিনিস গুগল করতাম। সো এই জিনিসটা তোমাদের থাকা উচিত, ইউজ গুগল, ইউজ চ্যাটজিপিটি এখন আসলে আরো অসাধারণ, হ্যাঁ চ্যাটজিপিটিতে সবই পাওয়া যায়, ঠিক আছে। আরেকটা জিনিস ইনভেস্টিগেশন শিখবা। ধরো আমার আই অলওয়েজ হ্যাড আ হিউজ ফ্যাসিনেশনস ফর ইনভেস্টিগেশনস। যেমন মানুষের ক্লিনিক্যাল ফিচার্স মে লাই, বাট ইনভেস্টিগেশনস ডোন্ট। এটা মাথায় রাখি, ইনভেস্টিগেশনস নেভার লাই। জিনিসটা কেন বললাম, ধরো আমরা যে মানে ওয়ার্ল্ডে আছি, আমাদের কাছে ইনভেস্টিগেশন মানে ক্লিনিক্যাল ফিচার্সের অনেক গোল, অনেক ভ্যালুয়েবল জিনিস। কিন্তু তুমি ধরো যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাবো, আমেরিকায় কেউ অ্যাকিউট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে, ফার্স্ট ইনভেস্টিগেশন নিয়ে ইউজ সিটি স্ক্যান। একটা রোগী পারফেকশন নিয়ে আসছে, তোমাদের ফাইনাল প্রফে নিউমোপেরিটোনিয়াম পড়ায় উল্টায় ফেলে। তো ফাইনাল প্রফে প্রচুর নিউমোপেরিটোনিয়াম কোর্স, ইউএসতে যাবা
তোমার পারফরমেন্স হবে 7 মানে এক্সেল এর কোনো বালাই নেই, ওটা ডিরেক্ট স্ক্যান করো, ঠিক আছে। তো ইনভেস্টিগেশনস আর ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ আর 21st জেনারেশন ডক্টর। মনে রাখবা ইন্টার্নশিপে তুমি প্রচুর এক্সেল কষ্ট করো, প্রচুর মানে প্রচুর করতে গেলে ঠিক আছে একটা লেখা করে তুমি যদি কিছুই না হোক, ধরো নর্মাল এক্সেল খুঁজে বাইর করতে থাকো, ধরো আমি সার্জারি ওয়ার্ডে ছিলাম, সার্জারি ওয়ার্ডে তো কারো বুকের এক্সেল পাওয়া যায় সচরাচর। তো আমি আমার অভ্যাস ছিল সবাই এক্সেল দেখতাম, সবাই সিসি দেখতাম, আমার ইট হ্যাড বিকাম অ্যান হ্যাবিট টু। আমি এরকম দেখতাম, তখন দেখতাম যে তোমার একটা রোগী পাইছিলাম যার এখন মাইক্রো ভালভ রিপ্লেসমেন্ট আছে, মেকানিক্যাল ভালভ এক্সরে দেখতেছি। তখন মনে হলো ওয়াও, এটা তো বইয়ে দেখছি, এটা তো এখানে পাবো ভাবি নাই, বাট পাই গেছি। তাহলে এই জিনিসটা বুঝা ইম্পর্টেন্ট, কারণ তোমরা যে ইন্টার্নশিপে প্রতিদিন 5টা করে এক্সরে দেখতেছে, সে এট দ্য এন্ড অফ ইন্টার্নশিপ কয় হাজার এক্সরে দেখে পাইছে, তাই না? তো এক্সরে দেখবা, এক্সরে করবা, কোনো কারণে যদি এক্সরে না পেয়ে থাকো যে ভাই আমি এক্সরে কোথায় কোথায় দেখতে পাচ্ছি না, তাহলে মানে দেয়ার আর সো মেনি রিসোর্সেস ইউ ক্যান ইউজ। আমাকে চাইলে নক দিতে পারো যদি মনে হয় যে ভাই জিনিসটা বুঝতেছি না একটা এক্সরের মধ্যে, আই ক্যান মেবি হেল্প ইউ আউট। তো এরকম ব্যাপার সেটা আছে। আচ্ছা, তারপরে ইসিজি করবো, মানে আমাদের একটা ভাইয়া বলতো যে একটা উপজেলা তুমি যাবা, তোমার একটা সেক্টর মধ্যে মেইন ডিফারেন্স হবে সেক্টর ইসিজি করতে পারো, ইসিজি করতে পারো। আমি ধরো মানে আই ওয়ান্টেড টু বি আ কার্ডিয়াক সার্জন আর্লি অন ইন মাই লাইফ, তখন দেখা গেছে যে যেখানে কার্ডিয়াক সার্জন হতে চাইতাম, তো আমি ইসিজি মানে খুবই ভালো পারতাম। হ্যাম্পটনের 2টা বই কোয়াইট রিসেন্টলি আমার একটা আপু ছিল, উনি এমআরসিপি যখন পাঠ দেয়, ওনার সাথে আমি ওনাকে এমআরসিপি ইসিজি করেছি এমন কিছু, ঠিক আছে। হ্যাম্পটনের একটা বই আছে 75 ইসিজি 100 ইসিজি এক্সাক্ট নামটা খেয়াল, ওইটা আমি আপনাকে পড়াইছি, ঠিক আছে। তো এটা তারপর ধরো সিটি স্ক্যান এমআরআই দেখা, এমআরআই একটা ব্রেনের এমআরআই দেখলে সব পাবো। একটা রোগী কোনো ব্যথা নিয়ে আসছে, মানে দিনের দিন শেষে শেষ চিকিৎসা হলে এমআরআই, ঠিক আছে, শেষ ডিসিশন এমআরআই, হ্যাঁ, কারণ এমআরআই দেখলে তুমি আলটিমেট সব বলতে পারবা, ঠিক আছে। তাহলে অ্যাজ নেক্সট জেনারেশন ডক্টরস তোমাদের ইনভেস্টিগেশন ফোকাস করা উচিত। ইনভেস্টিগেশন শিখার অসংখ্য বই আছে, যেমন এটা রোগীর এক্সরে দেখলে একটা হার্ট ফেলিয়ার রোগীর এক্সরে, তো ইউ ক্যান জাস্ট ইউজ ইউটিউব মানে দিয়ে পড়া, মোটামুটি এমআরআই সব কিছু দিয়ে পড়া। রেডিওপিডিয়া ইজ অ্যান অ্যামেজিং ওয়েবসাইট, এখানে সব লেখা আছে। আমি ব্রেনের এমআরআই যত কিছু শিখছি বই পড়ে শিখে রাখি, বেসিক্যালি রেডিওপিডিয়াতে পড়তে পড়তে এগুলো শিখে রাখছি, ঠিক আছে। পড়তাম একটা হিউজ বেস হয়ে গেছে এখন, মোটামুটি ব্রেনের তো সবই কপি আমার সাথে। তো এই দুটো জিনিস তোমাদের খুব বেশি ইউজ করতে হবে। যেই সাবজেক্টে চাবা না সেই সাবজেক্টে ইন্টারেস্ট বেশি করে ফোকাস করবে। যেমন আমি তো নিউরোসাইন্স ক্যারিয়ার ঠিক করে ফেলছিলাম, আমার ইন্টারেস্ট শুরু সময় আমি আমার মেন্টর যে জিকো স্যারের কাছে গেলাম একদিন। তো স্যারকে বললাম স্যার ইন্টার্নশিপ শুরু করবো, স্যার তো মনে বলতেছে যে ভাই তুমি নিউরোসাইন্সে তো জীবন অনেক করছো, তুমি নেক্সট 1 ইয়ার নিউরোসাইন্সের দিকে তাকাও, এই মেডিসিন ভালো করে। তা আমি স্যারের কথাটা শুনি, এখন আমি বুঝি হাউ মাচ অফ আ গেম চেঞ্জার ইট ওয়াজ, ঠিক আছে। এরকম ধরো আমাদের রেগুলার আমরা মেডিসিন অ্যাডমিশন করি 10 টা, ঠিক আছে। ওই 10টা অ্যাডমিশন করার পর আমি সার্জারিতে থাকার সময় করতে পারিনি, বাট গাইনিতে যখন ছিলাম তখন মেডিসিন অ্যাডমিশন করতাম, মেডিসিনের রোটেশন ছিলাম তখন মেডিসিন অ্যাডমিশন করতাম, সার্জারি যখন রোটেশন ছিলাম মেডিসিন অ্যাডমিশন করতাম। এরকম করে আমি মেডিসিনে আরো মনে হয় প্রায় 21টা বা 20টা মতো অ্যাডমিশন করছি, ঠিক আছে, আমার রেগুলার শেষ হওয়ার পরেও। এবং প্রতিদিন তো হিউজ পরিমাণে রোগী দেখতাম। ওই সময় আমি আমার একটা স্টেজে ছিলাম, ধরো যে কোনো ইসিজি যে কোনো এক্সরে মানে ইভেন আইএমওসিরা আমাকে দিত যে আচ্ছা এটা বুঝতেছি না, আমার ঝামেলা হচ্ছে, আচ্ছা ফায়ারকে দেখো, ঠিক আছে, বা কোনো রোগীতে ঝামেলা হচ্ছে, আচ্ছা ফায়ারকে দেখো, ফায়ার কি হবে। আই হ্যাড রিচড সাচ এ পিক ওয়াইল বিং এন ইন্টার্ন, ঠিক আছে। এখন এই পিকে হয়তো এমন হতে পারে যে তোমরা নাও পৌঁছেছো, হয়তো আমার একটা হিউজ থিওরিটিক্যাল নলেজের ব্যাকআপ ছিল, মানে প্রচন্ড বই পড়ছি, বাট যে জিনিসটা আমি করবো না জীবনে কখনো সেটাতে আমার কোনো গাফিলতি ছিল, ঠিক আছে, যেটাতে আমি বেশি বেশি করে ফোকাস করছি, আর আমি সারা জীবন আর করবো না এই জিনিসটা, হ্যাঁ। এটা আমার মনে হয় এটা হচ্ছে গোল্ডেন এক্সপিরিয়েন্স, মানে গোল্ডেন অ্যাডভাইস দ্যাট ওয়াজ গিভেন টু মি বাই মাই মেন্টর। ওইটা আমাকে আমি দেখছি আমাকে অনেক হেল্প করছে। সার্জারি করি, সার্জারি দেখি, তার মানে কি না যেন আমি মেডিসিনের ডিজিজ আমি ম্যানেজ করতে পারি হয়তো, তো যে কোনো অ্যাকিউট ইমার্জেন্সি আই ক্যান ম্যানেজ ভেরি ওয়েল, এবং এটা পুরোটাই হয়েছে বিকজ আমি ইন্টার্নশিপে টাইম পাচ্ছি, ঠিক আছে। মোটামুটি এই তোমরা যারা ধরো আমি রিসেন্ট একটা এনজিএল খুলছিলাম, অনেক অনেক মেসেজ মানে দিচ্ছি, এত মেসেজ আসলে রিপ্লাই দেওয়ার সুযোগ হয় না, সম্ভব হয়ে উঠতেছে না। তো কেউ যদি চাও যে এরপরেও ধরো লাইক আমি তোমাদের মেসেজের ম্যাক্সিমাম টপিক নিয়ে আই থিঙ্ক কথা বলছি, তারপরেও কারো যদি কোনো কোয়ারি থাকে আই থিঙ্ক তুমি ভিডিও কমেন্ট বক্সে করতে পারো, আই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ। হ্যাভ আ হ্যাপি ইন্টার্নশিপ। ইন্টার্নশিপে কোর্স হয়তো সাজেস্ট করবো না, বাট তোমরা বুকিশ নলেজ নেওয়ার অভ্যাস করবো, বইয়ের সব আছে, বেসিক বইয়ের সব আছে, কোনো কিছু বইয়ে না পাও তুমি জাস্ট আমাকে আসো ভাই এই জিনিসটা করতে পারি, আমি তোমাকে আই উইল হেল্প ইউ। ভিডিও কমেন্ট বক্সে দিতে পারো, আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকে, ইউ ক্যান রিচ আউট ইফ ইউ ওয়ান্ট। এই একটা জিনিস, ঠিক আছে, ভিডিওগুলো আসলে একটু এডিট করতে টাইম লাগে, যেমন রেকর্ড করার পরেও আপলোড দিতে প্রায় 3 থেকে 4 দিন সময় লেগে যায়, ঠিক আছে। তো সবাইকে যারা দেখবা সবাইকে থ্যাংক ইউ, আশা করি ভালো থাকবা, ইন্টারনেট ইউজ করবো। আসসালামু আলাইকুম।